এতক্ষণ কি আমরা দিনলিপি শিখলাম, কিন্তু অনেক স্টুডেন্ট আছো যারা দিনলিপি অ্যান্সার করো না, তারা লেখো প্রতিবেদন। প্রতিবেদন বিষয়টা নিয়েও আজকে আমরা জানব। তো সকলের সুবিধার জন্য আমরা প্রত্যেকটা টপিকেরই ক্লাস দেওয়ার চেষ্টা করি। দেখো, ফার্স্টেই নমুনার আগে যেটা দেওয়া হয়েছে, তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাঁ এটা একটা শিরোনাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই শিরোনামটা তোমাদের দেখা যায় এর আগের বছর কোনো না কোনো বোর্ডে চলে এসেছে, এবং তারও আগের বছর, অর্থাৎ প্রতি বছরই আমরা দেখতে পাই যে কোনো না কোনো বোর্ডে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা চলে আসে। তো এইটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই জন্য আমি তোমাদের এটাই নমুনা হিসেবে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, প্রতিবেদনের প্রকৃতি। প্রতিবেদন হয় কি সংবাদপত্রে, আরেকটা হয় আনুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, এই টাইপের হয়ে থাকে। সংবাদপত্রে প্রতিবেদন হয়ে থাকে। তো আমরা যেটা এখন দেখব এটা হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি। আমরা প্রতিবেদন লেখার শুরুতেই লিখব প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম দিব, তারপরে প্রতিবেদন তৈরির স্থান দিব, প্রতিবেদন তৈরির সময় দিব, প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদন তৈরির তারিখ। এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ফার্স্টে কি দিব? প্রতিবেদনের প্রকৃতি, অনুসন্ধানী প্রতিবেদন, এটা দিলেই হয়ে যাবে। প্রতিবেদনের শিরোনাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত। প্রতিবেদন তৈরির স্থান, তারপর কি সময়, নাম, ঠিকানা এবং প্রতিবেদন তৈরির তারিখ। এগুলো মোটামুটি একটু শুদ্ধভাবে লিখলেই আমাদের মূল কাজটা হয়ে যায়। এবার আমরা বড় করে বোল্ড করে একটি শিরোনাম দিয়ে দিব। শিরোনামটা হবে খুবই সংক্ষেপ, আবার খুবই সংক্ষেপ না, একটু মাঝারি সাইজের। খুবই বড় হবে না, খুবই 1-2 ওয়ার্ডের হবে না। আমরা সুন্দর যাতে লাগে একটু দেখতে, ওই যে বললাম যে টিচারের আকর্ষণ প্রথমেই থাকে তোমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই শিরোনামে। তো এই শিরোনামটা আমাদেরকে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে। এবার আমরা দিনলিপিটা দেখি, প্রতিবেদনটা দেখি। এখানে আবারও স্লাইড মিস্টেক করেছে আমাদের। এখানে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি। তোমরা দেখো, এটা একটা খাতা, হ্যাঁ পরীক্ষার খাতা। তো নিজস্ব প্রতিবেদক দিয়ে তোমাদের যে প্রতিবেদনের যে ঢাকা 17 আগস্ট 2024 তারিখ, এই বিষয়গুলো এভাবে লেখার চেষ্টা করবো। ফার্স্ট এখানে প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির স্থান, সময়, প্রতিবেদকের নাম, ঠিকানা এবং প্রতিবেদন তৈরির তারিখটা দিয়ে দিবা। দিয়ে এখানে তোমাদের বড় উপরে একটা শিরোনাম হবে, তারপরে তোমরা এখান থেকে প্রতিবেদন লেখার শুরু করবা। হ্যাঁ, তো এখানে আমরা প্রতিবেদন লেখাটা এখান থেকে মূলত শুরু হয়েছে। তোমরা স্লাইড দেখে পুরোপুরি বুঝতে পারছো না আশা করি, কিন্তু আমি তোমাদেরকে ওই জন্য খাতায় দাগিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি আবারও কোনো প্রবলেম থাকে আমি আবারও তোমাদেরকে বলার চেষ্টা করব, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, জীবজগতের প্রতিটি জীব তথা প্রাণীকেই খেয়ে পড়ে জীবন ধারণ করতে হয়। এই যে দেখো, এখানে ফার্স্ট যে লাইনটা, এই লাইনটা দেখে কি তোমাদের মনে হচ্ছে কোনোভাবে এটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্যপূর্ণ? অনেকে মনে করতে পারছো না যে এটা কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য হয়। কিন্তু এই যে খাওয়া পড়া, এটা কি খাচ্ছি আমরা? খাওয়ার একটা যে খাবারটা আমরা খাচ্ছি বাজারে, এটার দামই বৃদ্ধি পেয়েছে। একটা আলু দিয়ে যে রান্নাটা আমরা করি, সে আলুটার দাম বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিন্তু আমরা যখন এটিকে বাস্তবিক দিক থেকে দেখানোর চেষ্টা করব, তখন আমরা ফার্স্টে মৌলিক কিছু বিষয় লেখার চেষ্টা করব। তোমরা যদি পুরো প্রতিবেদনটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। জীবজগতের প্রতিটি জীব তথা প্রাণীকেই খেয়ে পড়ে জীবন ধারণ করতে হয়। মানুষ জন্মের পর থেকেই বাঁচার তাগিদে তার প্রয়োজনীয় দ্রব্য স্থিতি করতে শিখেছে। মানুষ যে শুধু খায় তা না, মানুষের মৌলিক চাহিদা কয়টি? 6টি। এই মৌলিক যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই হচ্ছে দ্রব্য।
আচ্ছা, মানুষ জন্মের পর থেকেই বাঁচার তাগিদে তার প্রয়োজনীয় দ্রব্য স্থিতি করতে শিখেছে। সভ্যতার অগ্রগতি হয়েছে আর দ্রব্যের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। সভ্যতার অগ্রগতি হয়েছে এবং দ্রব্যের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। মানুষের মৌলিক চাহিদাগুলোকে পণ্ডিত মানুষেরা বিভিন্ন ভাগে ভাগ করে দেখিয়েছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, মোটামুটি 5টে ভাগে চাহিদাগুলোকে ভাগ করা হয়েছে। সরি, আমি তোমাদেরকে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে মৌলিক চাহিদার যে বিষয়টা হুট করে 6টি বলে ফেলেছি, এটা আসলে 5টি হবে। 5টি চাহিদাগুলোকে ভাগ করা হয়েছে, আর এই চাহিদাগুলোকে পূরণের জন্য প্রয়োজনীয় দ্রব্যই হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যা না হলে মানুষের এক দণ্ডও চলে না। জীবজগতের প্রতিটি জীব তথা প্রাণীকেই খেয়ে পড়ে জীবন ধারণ করতে হয়। মানুষ জন্মের পর থেকে বাঁচার তাগিদে তার প্রয়োজনীয় দ্রব্য স্থিতি করতে শিখেছে। সভ্যতার অগ্রগতি হয়েছে আর দ্রব্যের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। মানুষের মৌলিক চাহিদাগুলোকে পণ্ডিত মানুষেরা বিভিন্ন ভাগে ভাগ করে দেখিয়েছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আমাদের মৌলিক চাহিদা, যেগুলো মোটামুটি 5 ভাগে চাহিদাগুলোকে ভাগ করা হয়েছে। আর এই চাহিদাগুলো পূরণের জন্য প্রয়োজনীয় দ্রব্যই হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে আমাদের মৌলিক চাহিদা যে 5টি রয়েছে, এই 5টি আমাদের সারা দিন সারা জীবন আমাদের প্রয়োজন হয়, আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়। তো এই চাহিদাগুলো পূরণের জন্য যে সকল দ্রব্য আমরা ব্যবহার করি সেগুলোই মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য মানে কি? প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্য, ব্যবহারযোগ্য বা আমাদের ব্যবহার করি যে দ্রব্যগুলো আর কি, যা না হলে মানুষের এক দণ্ডও চলে না। তাহলে খুব সহজেই অনুমেয় এর কোনো একটি দ্রব্যের মূল্য যদি ক্রেতার সাধ্যের বাহিরে চলে যায়, তাহলে তার জীবন অনেকাংশে বিপর্যস্ত হয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে একটু সচেতন দৃষ্টি নিক্ষেপ করলেই দেখা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কী রকম ঊর্ধ্বগতি। খাওয়া পড়ার জন্য ব্যবহৃত প্রতিটি দ্রব্য সামগ্রীর দাম হু হু করে বেড়ে চলেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে অবস্থান করছে দ্রব্যের মূল্য। এখন প্রশ্ন হচ্ছে, কেন দ্রব্যের মূল্য বৃদ্ধি? খুব সহজেই এর কারণগুলোকে চিহ্নিত করা যায়। ব্যবসায়ী শ্রেণীর মুনাফালোভী মনোভাবকে এর জন্য দায়ী করা যায়। এছাড়া আরও ছোট ছোট কিছু কারণ রয়েছে, তবে সেগুলো গৌণ। মজুতদাররা দ্রব্য গুদামজাত করে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দ্রব্যের মূল্য বৃদ্ধি করে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেল কি না সেদিকে তাদের খেয়াল খুব কম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেখা যায় যে বড় লোকরা নিজেদের চাহিদা মতো সব কিছুই অ্যারেঞ্জ করতে পারছে, কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে, যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে কিংবা যারা গরিব রয়েছে, তাদের কি হবে? মৌলিক চাহিদা তো সকল মানুষের, তাদেরও তো দ্রব্য দরকার। তাহলে তারা কি করবে? তাদের ধারণা, যেহেতু দ্রব্যটি মানুষের প্রধান মৌলিক চাহিদা পূরণে সক্ষম, সেহেতু যে কোনো উপায়ে দ্রব্যটি তারা ক্রয় করতে বাধ্য। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতিতে কেবল মজুতদার শ্রেণী নয়, বিভিন্ন এনজিও, সাম্রাজ্যবাদী চক্র ও পুঁজিপতি শ্রেণীরও হাত রয়েছে। এছাড়া বিভিন্ন দেশে খাদ্য উৎপাদন হ্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা একটু আধুনিকভাবে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই যে বিভিন্ন দেশে যে তোমাদের যুদ্ধ সংগঠিত হচ্ছে বর্তমানে, সেই বিষয়টা এখানে উল্লেখ করেছি। আমরা যেহেতু এখন আপডেট হচ্ছি, সেহেতু আমরা আপডেট কিছু লেখার চেষ্টা করব। তাহলে খুব সহজেই এটা তো আমরা পড়লাম। এরপর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি। সরকারি চাকরিজীবীরা যে হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, দ্রব্যের মূল্য সে হারে না বেড়ে বরং জ্যামিতিক হারে বাড়তে থাকে। ফলে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি কেবল স্বপ্নের জাল বোনার মতো।
তাছাড়া বেসরকারি বা আধা সরকারি চাকরিজীবীরা এই সুবিধা থেকে বঞ্চিত, ফলে বাজারে গেলেই তাদের নাভিশ্বাস ওঠে। তাই সরকার, সচেতন শ্রেণী ও সর্বস্তরের জনসাধারণের উচিত এর প্রতিকারের জন্য আশু পদক্ষেপ গ্রহণ করা। আমরা এর মাঝে অনেক সুন্দর কিছু শব্দ লিখেছি, যেটা আমাদের প্রতিবেদনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তোমরাও চেষ্টা করবে পুরো প্রতিবেদনের মধ্যে কিছু কিছু সুন্দর শব্দ লেখার চেষ্টা করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিতে হবে তা হলো মুনাফা লোভী, দুর্নীতিবাজ, কালোবাজারি, ব্যবসায়ী শ্রেণী, ঘুষখোর কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে। এক কথায় দেখা যাচ্ছে আমরা পুরো প্রতিবেদনটা দেখলাম, শুরুতেই আমরা লিখেছি দ্রব্যমূল্যের যে আমাদের প্রয়োজনীয়তা কতটুকু সেটা লিখেছি, তারপর দ্রব্যমূল্য কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা লিখেছি, এবং লাস্টের দিকে অর্থাৎ উপসংহারের দিকে আমরা আমাদের করণীয় কি, আমাদের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যাদের হচ্ছে দ্রব্যমূল্যের যাদের কারণে হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে তাদের আসলে করণীয় কি, এই বিষয়গুলো আমরা উপসংহারে দেওয়ার চেষ্টা করেছি। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, পণ্যের মান নিয়ন্ত্রণ করতে হবে, মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে হবে, কৃষি পণ্যে ভর্তুকি দিতে হবে, বাজার মনিটরিং জোরদার করতে হবে, সাম্রাজ্যবাদী মুনাফা চক্রকে রোধ করতে হবে, তাহলেই দ্রব্যের মূল্য হ্রাস পাবে, জনমনে হতাশা ক্ষোভ দূর হয়ে শান্তি ফিরে আসবে। বাজারে পণ্যের মূল্য নির্ধারণে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে জনমানুষের চাহিদা পূরণ নিশ্চিত করতে হবে, আর সরকার এ ব্যাপারে যথাযথ পরিকল্পনা গ্রহণ করবে ও আশা রেখেই শেষ করছি। দেখো তোমরা পুরো প্রতিবেদনটা A to Z দেখলে, এখানে আমি কত সুন্দর সংক্ষেপ গোছানো কিছু ভাষা লিখেছি। তোমরাও ঠিক একইভাবে তোমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক অথবা যে কোনো প্রতিবেদনই হোক সেটাই লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা পুরো মার্কটি পেয়ে যেতে পারো। এরপর তোমাদেরকে আমি নমুনা কিছু প্রশ্ন দিয়েছি, নমুনা না মানে এগুলো মূলত তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন দিয়েছি। দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে সংবাদপত্র প্রকাশযোগ্য একটি প্রতিবেদন, সেটা খুবই ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। তোমরা এটা দেখে বেশিরভাগ টাইম চেষ্টা করবা প্র্যাকটিস করার। এরপর হচ্ছে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন, যানজট একটি ভয়াবহ সমস্যা এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো, সড়ক দুর্ঘটনা তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো, তোমাদের কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। তো এই হচ্ছে আজকে প্রতিবেদন এবং দিনলিপির ক্লাস। তোমরা আশা করি পুরো ক্লাসটি দেখেছো এবং দিনলিপি এবং প্রতিবেদন নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা নেই আশা করছি। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, এবং পরবর্তী তোমরা যে ভিডিও দেখতে চাচ্ছ নির্মিত অংশ মোটামুটি আমরা প্রত্যেকটা ক্লাসেই দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা আমাদের সবগুলো ভিডিও একটু দেখার চেষ্টা করবা। আর আমরা ব্যাকরণের পুরোপুরি তোমাদের যেই নির্মিতের আগে যে অংশগুলো রয়েছে সেগুলোরও আমরা ক্লাস দিয়েছি, তোমাদের খুবই শর্টে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা সেগুলো দেখবা। এবং নির্মিতের আর কি কি টপিক দেখতে চাচ্ছ প্রত্যেকটা টপিকই তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে, তো আমরা প্রত্যেকটা জিনিসই দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম।